নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকের এই নতুন ভিডিওতে। আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। আপনারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন, তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভ্যালুয়েবল মনে হয়, তো ভিডিওটি শেষে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমাদের ভিডিওতে পুরনো ভিউয়ার্স এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদেরকেও রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটির বিষয় হলো মধ্যবিত্ত শ্রেণীর লোকদের যে আর্থিক সমস্যা থাকে বা আর্থিক একটা টানাপোড়েন থাকে সবসময় তাদের, তো সেই থেকে কীভাবে তারা রেহাই পেতে পারে বা সেই আর্থিক সমস্যা তাদের জীবনে কেন আসে। তো এটা একটা মানসিকতার উপরে ভিডিওটি, মানে মানসিকতা তাদের এই ধরনের হয়ে যায় যে তারা কিন্তু সেই আর্থিক সমস্যার মধ্যে এসে ভোগে। তো তার থেকে রেহাই পাওয়ার জিনিসগুলি আমি যখন এখানে আলোচনা করব, তার সাথে প্র্যাকটিক্যালি জিনিসটাও আলোচনা করব যে আমিও তার থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছি আর সেই রাস্তাটা খুঁজে পেয়েছি। সেই জিনিসটা আমি আপনাদের বলবো না, দেখাবো ভিডিওটি শেষে। তো ভিডিওটিতে আপনাদের পুরো থাকতে হবে। তো আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। আমাদের বিল গেটস যিনি ছিলেন, তিনি বলেছিলেন যে ইফ ইউ বর্ন পুওর দেন ইটস নট ইউর মিস্টেক, ইফ ইউ ডাই পিওর দেন ইটস ইউর মিস্টেক। মানে আপনি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন আর একটা গরিব পরিবারে, তো সেখানে কিন্তু আপনার কিন্তু কোনো হাত থাকে না, আপনি কোন পরিবারে জন্মগ্রহণ করবেন বা কোন জায়গায় জন্মগ্রহণ করবেন, তো সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তো সেই কারণে আমাদের সেখানে আমরা নিজেদেরকে ভুল বলতে পারি না বা আমরা নিজেদেরকে দোষী করতে পারি না। কিন্তু আপনি যদি আপনার নিজস্ব কিন্তু দায়িত্ব আর আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আপনি কিন্তু নিজের ভবিষ্যৎটাকে ভালো করতে পারেন, ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন, এটা তিনি সেই জন্য তিনি বলেছেন যে মৃত্যুর সময়ও যদি আপনি গরিব হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যান, তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার দোষ, কারণ আপনি নিজস্ব কর্ম ও সিদ্ধান্তের মাধ্যমে এই পৃথিবীতে কিন্তু অর্থসম্পন্ন ব্যক্তি হতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। এটা তার মত। এটা খুবই বিখ্যাত উক্তিটি, আপনারা গিয়ে নিজেরাও দেখে নিতে পারেন। বিল গেটসের, যিনি মাইক্রোসফট ওনার, তিনি এই জিনিসটি লিখেছিলেন। তারপরে আমাদের যেরকম ধরে নিন আরেকটা আমাদের মধ্যবিত্তদের মধ্যে খুব বেশি ত্রুটি কি, যারা নিজেদের কিন্তু কোনো একটা জিনিসের যেমন সামর্থ্য নেই, কিন্তু তারা কিন্তু সেটা আশেপাশের লোক বা ইনফ্লুয়েন্স হয়ে একটা কম্পিটিশন করে তারা কিন্তু কিনছে, তারা নিজেদের স্ট্যাটাসটা বজায় রাখছে যে হ্যাঁ, তার আশেপাশের বন্ধুরাও কিন্তু একটা আইফোন নিয়েছে বা কোনো কার নিয়েছে, যেটা তার কাছে তখন অ্যাফোর্ড করার মতন সামর্থ্য নেই, কিন্তু সেটা তার আশেপাশের লোক নিয়েছে, শুধু সুতরাং তারও নিতে হবে। এইরকম ভেবে যখন সে সেই জিনিসটির প্রতি হাত বাড়ায়, কিন্তু অর্থ নেই, তাহলে কোথা থেকে নেবে? তার দ্বিতীয় রাস্তা খুঁজে আসে, সেটা লোনের জন্য। তো লোন যখন নেয়, তাও লোন নিয়ে তার কিন্তু রেগুলারলি একটা মান্থলি ইএমআই যায়, সেখানে কিন্তু তার ইনকাম থাকুক বা না থাকুক, এতে তার মধ্যে কিন্তু আরও জীবনে কিন্তু অশান্তি নেমে আসে, কারণ তার লোনের ইএমআই তাকে ভরতেই হবে, সেটা তার ইনকাম না থাকলেও ভরতে হবে। যে টাকাটা কিছু জায়গায় সঞ্চয় করছিল, যেখান থেকে আর্থিক বৃদ্ধি হতো, সেটা তো আর্থিক বৃদ্ধি হচ্ছে না, উপরন্তু যেটা জমিয়েছে সেখান থেকেও জমানো ছিল সেখান থেকেও সে দিচ্ছে, আর সঙ্গে ইন্টারেস্টও দিচ্ছে, মানে সে আরও উল্টো তার কিন্তু মাইনাস হচ্ছে। এই ধরনের জিনিসগুলির জন্য কিন্তু মধ্যবিত্তরা কিন্তু পিছনে পড়ে থাকে, মানে তার সঞ্চিত অর্থ একটা ভালো জায়গায় না লাগিয়ে তার সঞ্চিত অর্থকে ব্যয় করছে ইন্টারেস্টের সঙ্গে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়ার জন্য। দ্বিতীয় আমাদের যেটা হচ্ছে, ধরে নিন আমাদের যে আর্থিক উন্নতির জন্য আমাদের কি দরকার, আমাদের কিন্তু ব্যক্তিগত উন্নয়ন আর অর্থনৈতিক উন্নয়ন দুটোই কিন্তু খুব একই সাথে, একই সমানভাবে প্যারালালি কাজ করে। আপনি যদি ব্যক্তিগত উন্নতি করেন, নিজের মধ্যে কিছু এইরকম জিনিসগুলি নিয়ে আসেন যেটা আপনার অর্থ উপার্জনের জন্য উপযোগী, তাহলে কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন, কারণ নতুবা তো সবাই অর্থ উপার্জন করতে পারতো। তো সেই জিনিসগুলি যে আছে, সেই জাস্টিফিকেশানগুলি যে আছে, সেটা আপনার মধ্যে আনতে হবে। ধরে নেবেন আমাদের মধ্যবিত্ত শ্রেণীর পরিবারে অনেক এইরকমও ভাই বোনেরা আছে যারা উচ্চশিক্ষিত, এমএসসি বিএসসি পড়ে আছে, অথবা ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, টেকনিক্যাল লাইন, এইসব কিছু পড়ে কিন্তু তারা কিন্তু ঘরে বসে আছে, তাদের উপযোগী চাকরি মিলছে না বলে। কিন্তু তারা যদি ছোটোর থেকে বা যেটুকু তাদের যদি রুট লেভেলের থেকে শুরু করে এখনও তারা শুরু করতে পারে, সেখানে তো কোনো কম্পিটিশন নেই,
কিন্তু তারা সেটা শুরু করছে না। অন্যদিকে আর যারা পুয়ার ফ্যামিলির যারা বিলংস করে তারা কিন্তু কম শিক্ষিত হয়েও 10-12 পাস করেও কিন্তু তারা কিন্তু নিজেদের কিন্তু ঝাঁপিয়ে পড়ছে নিজেদের কাজে। সেই কাজটাকে তারা করতে করতে তারা অভিজ্ঞতা নিচ্ছে, তারা মার্কেটের একটা অভিজ্ঞতা নিচ্ছে। অভিজ্ঞতা নিয়ে তারা কিন্তু যখন একটা এক্সিলেন্ট হয়ে যাচ্ছে, তাদের মধ্যে এক্সিলেন্ট ট্যালেন্ট জিনিসটা এসে যাচ্ছে, তারা কিন্তু নিজেদের কাজ শুরু করছে, নিজেদের ওনার হয়ে যাচ্ছে। আর তাতে দেখা যাচ্ছে এই যে ছেলেরা অনেক শিক্ষিত দক্ষতা আছে তাদের থেকে অনেক উপরে গিয়ে তারা কিন্তু ইনকাম করছে। তো আমাদের এখানে কি বোঝা যায় যে পুঁথিগত বিদ্যাটা কিন্তু আমাদের কাছে বড় বিদ্যা না, সেটা কিন্তু মার্কেটে এক্সিকিউশন আপনি করছেন না। যতদিন না আপনি নিজেকে এক্সিকিউশন করছেন, তার ইম্প্যাক্ট কী আসছে সেটার থেকে শিখছেন। এটাতে এরকম যেরকম ক্রিয়া বিক্রিয়া হয়, অ্যাকশন রিয়াকশান হয়, সেরকমই আপনি কিছু বলছেন, পরবর্তী মার্কেট থেকে যে জিনিসটা আসে সেটা থেকে শিখছেন। এরকম করে আপনি কিন্তু বড় হতে পারবেন। আপনার পুঁথিগত বিদ্যা কিন্তু একটা কিন্তু জাস্ট বেস দেয় আপনাকে শেখার জন্য, সেটা কিন্তু ক্রমশই পাল্টাতে থাকে। আপনার হিউম্যান সাইকোলজির উপরে মানুষ কীভাবে আচরণ করে, মানুষ কীভাবে কী জিনিসগুলো চায়, সেই জিনিসগুলি কিন্তু মার্কেট থেকে শেখা দরকার। আমার এইটুকুই মনে হয়। এটা মধ্যবিত্ত শ্রেণীদের একটা ভুল দেখলাম, যারা নিজেদের কিন্তু বাজারে কিন্তু নিজেদের কিন্তু ছোটোর থেকে শুরু করতে চায় না। আর যেটা অন্যরা ছোটোর থেকে শুরু করে তারা কিন্তু সেই অ্যাডভান্টেজটা পায়। আমাদের তৃতীয় যেটা ড্রব্যাক, যেটা আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দেখা যায়, তারা কী করে, তাদের যে মানসিকতার যে মৌলিক পরিবর্তন, সেই মৌলিক পরিবর্তন কিন্তু তারা করতে পারে না। যেরকম ধরে নিন তাদের মধ্যে যে এই জিনিসটা আছে, মানে আমরা কিছু না করেই কিছু বড় জিনিস পেয়ে যাব। ধরে নিন তারা কিছু গাড়ি বাড়ি যেগুলো স্বপ্ন দেখছে, আমি যেটা বললাম, ধরে নিন তার মধ্যে তারা যেটা আমাদের আর্থিক উন্নতির পক্ষে উপকারী, ধরে নিন কোনো জমি কেনা অথবা কোনো যেটা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, এইসব জিনিসগুলি হতে পারে। সেই সব জিনিসের প্রতি ঝুঁকি থাকলে কিন্তু আপনি লোন নিয়ে করতে পারেন, কারণ সেটা আপনাকে প্রফিট দেবে, আজ নয়তো কাল প্রফিট দেবে। তো সেই জিনিসগুলি আপনি করতে পারেন, কিন্তু সেটি অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট। আর ডিপ্রিসিয়েটিং অ্যাসেটগুলো যে গাড়ি মোবাইল এসব কেনা, এগুলোতে তো আপনাকে আরও ওপর থেকে কিন্তু মেনটেন্যান্স কষ্ট লাগে। তো এই জিনিসগুলি আমাদের কিন্তু ভাগ করে আমাদের অর্থ কোথায় আমরা সঞ্চয় করব, সেই জিনিসগুলি কিন্তু আমাদের ট্র্যাক করা উচিত। এর জন্য আমি বলবো যে একটা বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড যে বইটি আছে, সেই বইটি একবার অধ্যয়ন করবেন, আপনারা অনেক কিছুই শিখতে পারবেন যদি জীবনে বড় হতে চান। তো এই মানসিক মৌলিক পরিবর্তন কীভাবে, ধরে নিন আপনারা মধ্যবিত্তরা সবাই কিন্তু কমফোর্ট জোনের মধ্যে বাঁচতে চায়। কমফোর্ট জোন বলতে কীরকম বোঝায়, ধরে নিন আপনি একটা চাকরি করছেন, সেখানে যা অর্থ উপার্জন করছেন সেটার 70 ভাগ বা 80 ভাগ আপনার সংসারে খরচ হয়ে যাচ্ছে। বাকি যে 20 ভাগ আপনার যে বেঁচে আছে, সেটা দিয়ে আপনার যেরকম সঞ্চয় করছেন সেই সঞ্চয়টা কিন্তু অত কিছু সঞ্চয় হচ্ছে না। তো আপনার সংসারটা খুব ভালোভাবেও চলছে না, কিন্তু আপনি সেই চাকরিতে যে একটা স্যালারি পাচ্ছেন তার লোভে আপনি সেই চাকরিও ছাড়ছেন না। তো আপনার যে পরবর্তী 10 বছর 15 বছর এইভাবে করে চলছে, তাতে আপনার সঞ্চয় কিন্তু অনেক বেশি হতে পারবে না। এটা আপনি আগের থেকেই বুঝে নিতে পারেন, কিন্তু তবুও আপনি সেই চাকরিতেই পড়ে আছেন। কেন? সেটাকে অনেক জোর দিয়ে রেখেছেন যে হ্যাঁ এই চাকরি আমি করবো, এই চাকরি যেন হাতের থেকে না যায়, একদম আঁকড়ে ধরে আছেন চাকরিটাকে। এই জিনিসটি কিন্তু মধ্যবিত্তরা ভুল করে, কারণ তাদের সেই চাকরি ছেড়ে অন্য কাজ করবে, সেখানে অল্প ঝুঁকি আছে। সেই ঝুঁকি কেন নেবে? সে তো এখানে তো ঠিকঠাক স্যালারি কামাচ্ছে, কিন্তু স্যালারি কামালেও কিন্তু তার কিন্তু সংসার খুব ভালোভাবে চলছে তাও নয়। তাহলে আমাদেরকে ঝুঁকি নিয়ে কিছু আমাদের নিজেদের জন্য আরও কিছু করা উচিত। যদি প্ল্যান অনুসারে, যদি স্কিল অনুসারে সব কিছু করে, তাহলে ঝুঁকিও না, তাও পরবর্তীতে ঠিক হয়ে যাবে, যে সে সফল হবেই। তো এইটি হচ্ছে একটি মৌলিক পরিবর্তন, যে আমাদের নিজস্ব কাজের থেকে আমরা বের হয়ে যদি আমাদের যেটা ভালো লাগে বা আমরা যেটাতে নিজেদেরকে এক্সপার্ট মনে করি, সেই জিনিসটির প্রতি আমাদের কিন্তু লক্ষ্য দিতে হবে। আর তাতে আমাদের এটা মনে করতে হবে যে এটি শুধু সম্ভব না, এটা কিন্তু আমাদের হাতের মধ্যে। এটা আমরা নতুন কাজ করে আমরা অবশ্যই সফলতা পাবো। এই পরিবর্তনটা যদি মানসিকতার মধ্যে এসে পড়ে, তাহলে দেখবেন আপনার মধ্যে সুযোগ আর সুবিধার ভান্ডার আপনার মাথার মধ্যে খুলে গেছে। নয়তো আপনি ওই
যেরকম বলে না যে কুয়োর ব্যাঙ, সেই রকম ধরনের একটা ভিতরের মধ্যেই ডেলি ডেলি ওই জিনিসটাই ভাবতে থাকবেন আর ওই জিনিসটাই আসতে থাকে। এইটা মধ্যবিত্তদের আর একটি মানসিকতার মধ্যে ভুল, যে তারা কমফোর্ট জোনে নিজেদের নিয়ে বাঁচতে চান। আমাদের পরবর্তী যেটা আমাদের মধ্যবিত্তদের মধ্যে ভুল হয়ে থাকে, যারা যে কারণে তারা মধ্যবিত্তই থেকে যায়, যেরকম আর্থিক সাক্ষরতা। আর্থিক সাক্ষরতার জিনিসটা বলতে কি, যেরকম মানি ম্যানেজমেন্ট করা, যেরকম আমরা কোন জায়গায় গিয়ে আমাদের হিসাব কিতাব করি, যেরকম ধরে নিন রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালা বা যারা সবজি বিক্রেতা, তারা তো গরিব মানুষ, তাদের কাছে গিয়ে আমরা কিন্তু নিজেদের বার্গেনিংটা করি, না এটা 20 টাকা, না এটা 10 টাকা, এটা 5 টাকা, এরকম করে হিসাব করি। তাতে খুব বড় জোর হলে দেখা যায় যে আমরা 10 টাকা বা 20 টাকা বাঁচাতে পেরেছি। তা কিন্তু তাদের কিন্তু তাতে কিন্তু বিজনেস করে কিন্তু তারা হয়তো আর একটু বেশি টাকা পেতে পারতো আপনার থেকে, কিন্তু কম পেয়ে গেলো। কিন্তু এই জায়গাগুলো আমরা যদি বার্গেনিং না করে, এই জায়গাগুলি আমরা যদি যতটুকু টাকার দরকার তাতে যদি ততটুকু টাকা দিয়ে নিয়ে নিই, অবশ্যই সেটা সঠিক দাম হতে হবে, মার্কেটের থেকে অনেক বেশি দাম বলছি না, সঠিক দামে যদি আপনি জিনিসটা নিন, নিয়ে কী করছেন আপনি, এই 10 টাকা 20 টাকা না পাচ্ছি আপনার যে এনার্জি এগুলোর প্রতি না খরচ করে আপনি কী করছেন, যে আপনার যে অর্থ যে আছে, অর্থের যে বিনিয়োগ করছেন, সেই বিনিয়োগগুলিকে একটা ভালো জায়গায় আপনি লাগাতে পারেন। আজকালকার দিনে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জিনিস খুব ভালোভাবে চলছে, তা আপনার টাকা খুব তাড়াতাড়ি কিন্তু দ্বিগুণ ত্রিগুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাগুলিতে আপনি আপনার অর্থ লাগিয়ে, বা আপনি যেখানে বিজনেস করছেন সেখানে আপনি যদি খুব ভালো প্রফিট কামান হিসাব করেন, তো সেইখানে আপনি যদি লাগিয়ে নিজের যদি অর্থ উপার্জন করতে পারেন, তাহলে এই জায়গাগুলিতে আপনি আপনার মনকে ডাইভার্ট করুন, নাকি আপনার যে এই ছোটো ছোটো জায়গাতে বার্গেনিং করে আপনি পয়সা সেভিং করার কথা ভাবছেন, এই জায়গাটা কিন্তু না করাই ভালো। আর আপনি কী ধরনের অর্থ বাঁচাতে পেরেছেন, আপনার সঞ্চয় আপনার রিটায়ার্ড লাইফের জন্য কি হয়ে গেছে, অথবা আপনি যে ধরনের সঞ্চয় করেছেন সেটা কি একটা ভালো স্কিমে সঞ্চয় করেছেন, যেটা আপনাকে খুব ভালো রিটার্ন দেবে, আপনি সেই রিটার্নগুলি কত বছরের মধ্যে পাবেন, আর তারপরে আপনার যে রিটায়ার্ড লাইফ হবে, বা আপনার যে পরবর্তী জেনারেশনের জন্য যে আপনি করবেন, যেরকম তাদের উচ্চশিক্ষা বা তাদের পরিবার গড়ে তোলা, সেই সময় যে আপনি যে খরচ করবেন তার জন্য উপযোগী হয়ে গেছে, এই ধরনের আপনি আপনার একটা বাজেট সেট আপ করুন। আর বাজেট সেট আপ করে সেগুলোকে প্রত্যেকদিন একটা ট্র্যাক করার চেষ্টা করুন, যে আমার যে বাজেটের অনুযায়ী আমি কাজ করতে পারছি কিনা, আর সেই বাজেটের থেকে আমি যত অর্থ মানে সে বাঁচানো যায় সেই অর্থ পরিমাণ মতো বাঁচাতে পারছি কিনা, আর সেগুলোকে একটা সঠিক ফান্ডে লাগাতে পারছি কিনা, যেরকম মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, এই সমস্ত জিনিসগুলি বললাম, এই সমস্ত জায়গায় নিজেদেরকে রাখতে পারছি কিনা, এই সময় এই জিনিসগুলি আমাদেরকে মেনে নিতে হবে, যদি মধ্যবিত্তের গণ্ডি থেকে নিজেকে আরও ওপরে নিয়ে যেতে হয়। আমি আমার যে স্টক পোর্টফোলিও, আমার যে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও, এই ভিডিওটি শেষে আপনাদের সাথে শেয়ার করে দেবো, আপনারা দেখে নেবেন যে সেখানে আমি কত রিটার্ন পেয়েছি আর কত তাড়াতাড়ি আমি রিটার্ন পেয়ে গেছি। তাতে এই জিনিসটি আমি এত শিওর হয়ে গেছি যে এটি আমাকে 10 বছরে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে। তাই আমার টাকা আমাকে যেখানে মাল্টিপ্লাই খুব তাড়াতাড়ি করবে, যেখানে রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি দিবে, সেখানে খুব তাড়াতাড়ি দ্বিগুণ তাড়াতাড়ি বাড়ার সম্ভাবনা আছে। তো আমি সেইগুলি আমার ফান্ডগুলোকে, আমার অ্যাসেটগুলোকে ভেবে চিন্তে নেওয়া উচিত, যে যেখানে আমি বেশি খুব তাড়াতাড়ি রিটার্ন পেয়ে নিজেদেরকে মধ্যবিত্তের গণ্ডির থেকে বাইরে করতে পারবো। মধ্যবিত্তের গণ্ডির মধ্যে থাকা কিন্তু খুবই কষ্টের ব্যাপার, আমরা কিন্তু সারা জীবন এভাবেই থেকে যাই, কিন্তু এটা কিন্তু খুব সহজ নয়। যেরকম আপনার কিছু ভালো কিনতে গেলে, বা কিছু ভালো মার্কেটিং করতে গেলে, বা কোনো জায়গায় ভালো ঘোরার ইচ্ছা থাকলে আপনার কিন্তু পয়সার কথা মনে পড়েন, যে আপনার সংসারের জন্য পয়সা সেই হিসাবে আপনি কিন্তু বরাদ্দ করে রেখেছেন, সেখান থেকে টানা পড়া মানে আপনার কিন্তু নতুন কিছু সেভিংস থেকে ভাঙতে হবে। এই সমস্ত জিনিসগুলি বারবার করে মাথায় কিন্তু ঘুরতে থাকে। তো আমাদের এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে, আমাদের যেন পিছুটা আর না হয়, আমাদের যেন পয়সার কথা যদি না ভাবতে থাকেন। আর নিজের যে স্ববিনিয়োগকেও কিন্তু স্ববিনিয়োগকে কিন্তু আপনার কিন্তু তৈরি করতে হবে। যেরকম আপনি প্রত্যেক দিন কিছু না কিছু নতুন শিখছেন আর্থিক সাক্ষরতার জন্য, ধরে নিন আপনার যে আশেপাশে বন্ধুমহল আছে, বা আপনি যে বিভিন্ন ধরনের অনলাইন কোর্সের থেকে আপনি আপনার বিজনেসের
জন্য কিছু শিখছেন, বই পড়ে কিছু শিখছেন, অথবা পডকাস্ট যেগুলো হচ্ছে বাজার বড় বড় সেগুলো থেকে কিছু শিখছেন। এইভাবে শিখে শিখে আপনি বাজারে গিয়ে নিজের মান বাড়াচ্ছেন, কিন্তু নিজের কাজকর্মকে কিন্তু আরও উচ্চতা দিচ্ছেন। এই ধরনের সব মানে নিজের যে ডেভেলপমেন্ট স্ববিনিয়োগের মাধ্যমে এগুলো কিন্তু শিখে নিতে হবে, তা আপনি তার মধ্যে মধ্যবিত্তের গণ্ডি থেকে বেরোতে পারবেন। আরও একটি উপেক্ষিত দিক হলো নেটওয়ার্কিং, সোশ্যাল রিলেশনশিপ। যেরকম আপনাদের আশেপাশে অনেক উচ্চশিক্ষিত লোক থাকতে পারে, বা আপনাদের আশেপাশে যেটা খুব বড় বিজনেসম্যান হতে পারে, যাদের তাদের সাথে একটি নেটওয়ার্কিং রিলেশন বানান। যেই কাজটি আপনি করছেন সেটিকে, যে বিদ্যা অর্জন করছেন সেটাকে লালন পালন করার জন্য, মানে সেটাকে আরও উচ্চগতি দেওয়ার জন্য তাদের সাথে আলোচনা করতে পারেন। আলোচনা করে আপনি কিন্তু নিজের যে আরও কিছু শিখে নিজের বিজনেসটাকে আরও বাড়াতে পারেন, বা নিজের যে কর্মক্ষেত্রটাকে আরও বাড়াতে পারেন। সেই জন্য আপনার সোশ্যাল রিলেশনশিপটা খুব ভালো থাকা দরকার। তো বন্ধুরা, আমরা আলোচনা করলাম আজকে মধ্যবিত্তের গণ্ডি থেকে আমাদের কীভাবে করে বের করা যায়। এটা শুধু সম্ভব না, এটা সাধ্যের মধ্যে, এটাই আমরা আলোচনা করলাম। এইগুলোই আপনি অনুসরণ করে কিন্তু আপনি কিন্তু জীবনে কিন্তু অনেক বড় হয়ে যেতে পারবেন। তো এখানে যে এটা আমাদের পয়েন্টসগুলো আরেকবার আমরা এখানে আলোচনা করে নিই। প্রথমে হচ্ছে আপনার মানসিকতার মৌলিক পরিবর্তন। আমরা যে ঝুঁকি নিতে চাই না, অন্য কাজে যেতে চাই না, আমাদের যে কাজটি করছি সেটাকে জোর দিয়ে সেই কাজটি যেন সুরক্ষিত থাকে সেটাই করতে চাই। আর সেটাতে আমাদের যদি খুব ভালো যদি রিটার্নসও না আসে, সেটা কিন্তু আমরা কিন্তু তাও ওই মানে সংসারে যদি খুব ভালো মতো না চলে সেই চাকরি দিয়ে সেটাই কিন্তু আমরা করে যেতে থাকি। এটা আমাদের একটা দোষ। আর আমাদের হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের আর্থিক উন্নতির সাথে আমাদের ব্যক্তিগত উন্নতি করাও খুব দরকার। হ্যাঁ, এমন অনেক ছেলে মেয়ে আছে নিজেদের দক্ষতা বা শিক্ষা দীক্ষা খুব ভালো থাকা সত্ত্বেও তারা কিন্তু যাদের নিজেদের ক্ষেত্রতে কিন্তু নিজেরা কিন্তু নিজেদের কিন্তু ট্রায়ালস করে না, বা অন্য জায়গায় যারা এই ট্রায়ালসগুলো করে, যে ছোটোর থেকেও শিখতে রাজি আছে, তারা কিন্তু তাদের মতন করে সফল হয়ে যেতে থাকছে। আর তৃতীয় আমাদের যেটা হচ্ছে ড্রব্যাক পয়েন্ট, সেখানে হচ্ছে আমাদের স্ববিনিয়োগ। আমরা নতুন কিছু আমাদের মধ্যে কি গ্রহণ করছি যেটা আমাদের জন্য খুব ভালো, যে সেক্টরে যাওয়া আমাদের ভালো, সেখান থেকে আমরা কি অনলাইনের মাধ্যমে বা নতুন পডকাস্টের মাধ্যমে বই পড়ে আমরা এই সব জিনিসগুলি শিখে নিতে পারছি কি না। তো এই জিনিসগুলি ছিল। আর আমাদের আরেকটি উপেক্ষিত দিক হলো যে আমাদের মানি ম্যানেজমেন্ট বা আর্থিক সাক্ষরতা। আমাদের যে সঞ্চিত অর্থ সেগুলো আমরা সঠিকভাবে ব্যয় করছি কিনা, বা কোনো জায়গায় যে জায়গায় ব্যয় করছি তার কোনো হিসাব রাখছি কিনা। যেরকম ধরা যাক, আমাদের যেই অর্থ সঞ্চয় করছি তার থেকে আমাদের এত টাকা সেভিংস হওয়া দরকার আমাদের মাসের শেষে, সেগুলোকে আমরা সঠিকভাবে সঞ্চয় করে সঠিক জায়গায় আমরা সেটাকে ডিপোজিট করছি কিনা। তাতে আমাদের যে আর্থিকভাবে উন্নতি হচ্ছে, যে প্যাসিভ ইনকামটা হচ্ছে, আপনার নিজে যে এটা কর্ম করছেন, আর একটা ক্ষেত্র যে আপনার বেড়ে যাচ্ছে, যে সেখান থেকে আপনার পয়সা আসা শুরু হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো আমরা দেখে শুনে বিশ্লেষণ করে সেই জায়গাগুলোতে সেভিংস করছি কিনা। এখানে যেরকম স্টক মিউচুয়াল ফান্ডকে আমি কিন্তু খুব বেশি গুরুত্ব দেবো, কারণ সেখানে আপনি খুব কম পয়সাতেও কিন্তু গিয়ে সেখানে এন্ট্রি করতে পারেন, আর সেখান থেকে অনেক বেশি রিটার্নসও পেতে পারেন। তো এই আর্থিক সক্ষমতা আর নিজের ব্যক্তিগত উন্নতি আর স্ববিনিয়োগ আর মানসিকতার পরিবর্তন, এই সবগুলি জিনিসগুলি আপনি যদি নিজের জীবনে ফলো করেন, তো আপনি নিজেকে মধ্যবিত্তের গণ্ডি থেকে নিজেকে পাবেন, এটা আমি বিশ্বাস করে বলতে পারি। তো আমার এই ভিডিওটি শেষে আমার পোর্টফোলিওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।